আসসালামু আলাইকুম। শুরু করছি মন বাড়িয়ে ছুঁই পর্ব ১৬। লিখেছেন ফাবিহা মম। সৌভিক প্রচণ্ড রূপে ভয় পেয়ে গেল। অনবরত ঢোক গিলতে গিলতে পিছু ফিরে তাকালো। অমনি ঝড়ের মতো তীব্র বেগে ৫ আঙ্গুলের হামলা হলো। দু হাতে শার্টের কলার খাবলে ঘাড় ঝুঁকিয়ে ফেলল। সৌভিক ঘটনার আকস্মিকতার জন্য তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ফেলল। মিনিট দুয়েক ওভাবেই চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। কলারের হাত দুটো এখনো ছাড়েনি বলে ঘাড়টা তখনও ঝুঁকেছিল ওর। হঠাৎ নীরবতার জালে ছিদ্র করে মেয়েলি সুরটা কানে এলো। তোমার লজ্জা করে না? তোমাকে আমি পুকুরঘাটে আসতে বলেছি, আর তুমি এখানে এসে আড্ডাবাজি করছো। আমাকে এতক্ষণ অপেক্ষা করানোর মানে কি সৌভিক? মেয়েলি কণ্ঠটা শুনে সৌভিক ধীরে ধীরে চোখ খুলল। মুখের ততম্ভ ভঙ্গিমা পরিবর্তন করে কলার থেকে হাত সরানোর ক্ষীণ চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না একদম। ক্ষীণ চেষ্টাটা বিফলে যেতেই মাহাতিমের দরজার দিকে তাকালো সৌভিক। ওই বন্ধ দরজাটা যদি খুলে যায় তাহলে এক্ষুনি একটা কেলেঙ্কারি ঘটে যাবে। সৌভিক তাড়াতাড়ি সব কিছু চিন্তা করে বেশ জোর দেখিয়ে কলার থেকে হাত সরিয়ে নিল। সোজা হয়ে দাঁড়িয়ে মেয়েটার রাগার মুখের দিকে এক পলক তাকালো। এরপর আর কোনো শব্দ করল না সৌভিক। বেজায় রাগ দেখিয়ে দ্রুত গতিতে কটেজ থেকে বেরিয়ে পড়ল সে। রাগে শরীরটা রি করে জ্বলছে। মেয়েদের এসব রংঢং দেখলে কষিয়ে চটকনা দিতে ইচ্ছে করে। সৌভিকের রেগে যাওয়া মুখ দেখে মেয়ে গেল মেয়েটা। তাড়াতাড়ি ওর পিছু পিছু ছুটল শুনশান মাঠটার ভেতর দিয়ে। সৌভিক হনহন করে পা চালিয়ে পুকুর ঘাটটার দিকে চলে গেল। তরুণী মেয়ে চটপট তার শাড়ি উঁচু করে সৌভিকের পিছনে পা চালিয়ে ছুটল। সৌভিক নিজের রাগ কমাতে পুকুর ঘাটের কাছে এসে থামল। পাকা পাটান্তনে সজোরা লাথি মেরে রাগে ফুঁসতে লাগলো। হাঁপাতে হাঁপাতে তরুণী ওর কাছে এসে থামলে গর্জে উঠল সৌভিক। তোমাকে একটা চড় মারতে ইচ্ছে করছে শাহনাজ, চড় মারতে ইচ্ছে করছে। যদি এই মুহূর্তে মাহাতিম দরজা খুলে ফেলতো, তখন কি সর্বনাশ হতো চিন্তা আছে? তোমার কি বিন্দুমাত্র ধ্যান ধারণা নেই? সৌভিকের উত্তপ্ত অবস্থার রাগ দেখে দমে গেল শাহনাজ। অপেক্ষা করতে করতে 10 মিনিটের জায়গায় যখন 40 মিনিট পেরিয়ে যায় তখন সত্যি আর মাথা ঠিক থাকে না। শাহনাজের অবস্থা ঠিক সেরকমই হয়েছিল। সৌভিকের জন্য অপেক্ষা করতে করতে রাগে খুবই স্থির জ্ঞান গুলিয়ে ফেলেছিল। নিজের মধ্যে অপরাধ বোধ কাজ করলেও সৌভিকের উপর রাগ দেখিয়ে সেও গরম গলায় বলল, সর্বনাশ হলে হতো, তোমার জন্য আমি ভয় পাবো কেন? মাহাতিম ভাইয়া নিশ্চয়ই তোমার মতো গণ্ডমূর্খ না। ভাইয়া যদি দেখে ফেলতো, আমি আর সত্য লুকিয়ে দেখা সাক্ষাৎ করতাম না। শাহনাজের কাটকাট কথা শুনে চোখ ছোট করে তাকালো সৌভিক। চোখে মুখে দাম্ভিকতা ফুটিয়ে 2 হাত বুকের উপর ভাঁজ করে দাঁড়ালো। শাহনাজের দিকে শক্ত ভঙ্গিতে ভাবশূন্য গলায় বলল, গণ্ডমূর্খের জন্য অপেক্ষা করার মানে তো আমি দেখি না। সম্পর্ক যখন আপনি থেকে তুমিতে টেনেছ, তাহলে তোমার অপেক্ষা করতে সমস্যা কি? শোনো শাহনাজ, মাহাতিম আমার মায়ের পেটের ছেলে না হলেও আমি ওকে আপন ভাইয়ের মতোই দেখি। লাস্ট টাইম বলছি, আমার সামনে তোমার ওই ন্যাকামি বোনের মতো আচরণ দেখালে কষিয়ে চড় মারবো। আমাকে রাগাতে এসো না। সৌভিকের শক্ত কথাগুলো শুনে একদম চুপ হয়ে যায় শাহনাজ। নিজের ভুলটা করায় গণ্ডায় বুঝতে পেরে মাথা নিচু করে ফেলে ও। শাহনাজকে চুপ থাকতে দেখে সৌভিক বুকের কাছ থেকে ভাঁজকৃত হাত দুটো খুলে ফেলল। রাতের জ্যোৎস্না আলোতে টলমল করা পুকুরটার দিকে তাকালো তখন। শান বাঁধানো পুকুরটার কাছে কয়েক কদম এগিয়ে পাকা পাটান্তনে বসে পড়ল সৌভিক। পা দুটো সিঁড়ির উপর রেখে দিল। আরাম করে বসলো সিমেন্টের পাতানটনে। শাহনাজ কিছুক্ষণ কাচুমুচু করে শেষমেশে সৌভিকের কাছে যেয়ে বসে পড়ে। সৌভিকের ডান দিকটার বসে পড়লে পুকুরের দিকে মলিন দৃষ্টিতে তাকালো শাহনাজ। চাঁদের চন্দ্রকিরণের রূপের মতো চিকচিক করছে পুকুরঘাটের পানি। সেই পানিতে বাতাসের জন্য মৃদু মৃদু ঢেউ তৈরি হচ্ছে। ঢেউগুলো দুলতে দুলতে পায়ের কাছে এসে সে সিঁড়িতে মিলিয়ে যাচ্ছে। রাত যে এখন কয়টা বাজে সে ধারণা নেই আর। ঝিঝি পোকার ঝিঝি ডাকে মুখরিত হচ্ছে চারপাশ। গাছের ডালপালাগুলো ঠান্ডা বাতাসে দুলছে। মাটির সাথে পানির গন্ধটা মন প্রাণ উজ্জীবিত করে দিচ্ছে।
খানিকটা সময় নীরবে কেটে গেলে শাহনাজ নিচু সুরে বলে ওঠে, আমি অপেক্ষা জিনিসটা ছোট থেকেই সহ্য করতে পারি না সৌভিক। এটার জন্য আমি আমার কাছেও খুব বকা খেয়েছি। কাল তো সবাই চলে যাবে, তাই চেয়েছিলাম আজকের রাতটুকু তোমার সাথে গল্প করে কাটাবো। কিন্তু পরিস্থিতি যে এরকম হয়ে যাবে আমি ভাবতে পারিনি সৌভিক। তুমি আমার কথা বিশ্বাস করো, রাগ করে থেকো না। শাহনাজের কথা শুনে গুমর ভাঙ্গালোর সৌভিকের। এক দৃষ্টিতে পুকুরের দিকে অটলভাবে তাকিয়ে রইল সে। শাহনাজ তখন ক্ষান্ত দৃষ্টিতে সৌভিকের দিকে তাকালো। সৌভিকের মুখের ডান দিকটা চাঁদের আলোতে উজ্জ্বল হয়ে দেখা যাচ্ছিল। শাহনাজ সেদিকে তাকিয়ে থাকতেই ওর ডান বাহুটা দু হাতে আঁকড়ে ধরল। সৌভিকের পাশে আরেকটু এগিয়ে শক্ত কাঁধে মাথা রেখে দিল শাহনাজ। আঁকড়ে ধরা বাহুটা নিজের কোলের উপর টেনে আনলো। সৌভিক কোনো বাধা না দিল। শাহনাজ ওর আঙ্গুলের ফাঁকে আঙ্গুল গুজে দিল। শক্ত করে ধরল সৌভিকের হাতটা। চোখ বন্ধ করে আবারও নিচু গলায় বিগলিত সুরে বলল, ভুলবশত ভুল করে ফেলেছি, মাপ কি করা যায় না? শাহনাজের মলিন সুর শুনে সৌভিক ওর মুখটা দেখার চেষ্টা করলো, কিন্তু সেটা দেখা গেল না। মনের উপর রাগের খোলস ভেঙে গেলে সৌভিক আর শব্দ করলো না। খামোশ ভঙ্গিতে শাহনাজের মাথায় ঠোঁট ছুঁয়ে পানির দিকে তাকিয়ে রইল। শাহনাজও সৌভিকের দৃষ্টি যখন টলমলে পানির দিকে স্থির, তখন হুট করে প্রশ্ন গলায় শাহনাজ বলে উঠল, তোমরা কি গোপন কিছু করছো? কথাটা শেষ হতেই বুকটা ধক করে কেঁপে উঠল। গোপন কিছু দিয়ে কি বোঝানোর চেষ্টা আছে সেটাই এখন ধরার বাকি। শাহনাজের কথায় স্বাভাবিক থেকে শান্ত মুখে বলল সৌভিক, তোমার কেন এমন মনে হচ্ছে বলো তো? ব্যাপারটা আমায় খুলে বলো দেখি। সৌভিকের কথায় চোখ বন্ধ করল শাহনাজ। অনেকক্ষণ পর সৌভিকের মুখে কথা ফুটেছে দেখে মনটা কেমন শান্ত হয়ে গেল। চোখ বন্ধ করা অবস্থায় সরল কণ্ঠে বলল, ওই যে গোল আড্ডা দিতে দেখি খালি। শাহনাজের কথায় সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারল সৌভিক। পুরো ব্যাপারটা নিয়ে শাহনাজ আসলে কিছুই জানে না, সেটা ভেবে চিন্তামুক্ত হলো তখন। শাহনাজের মাথায় সন্দেহ কাটানোর জন্য শান্ত সুরে বলল সৌভিক, ওটা গোপন কিছু না, ওটা জাস্ট নর্মাল আলোচনা। সেখানে সবাই ডেইলি রুটিনের মতো ডেইলি এনজয়মেন্ট নিয়ে ডিসকাস করি, এর চেয়ে বেশি কিছু না। শাহনাজ এই কথা শুনে সায় বুঝিয়ে চুপ হলো। চোখ বন্ধ করে সৌভিকের হাতটা ধরে রইল। পুকুরঘাটের পাটান্তনে সময় কাটাতে লাগলো দুজন। সৌভিক চুপচাপ তাকিয়ে রইল পুকুরের দিকে। শাহনাজ চোখ বন্ধ করে রইল সৌভিকের কাঁধে মাথা রেখে। সৌভিক আজ সেদিনের সত্যিগুলো স্মরণ করতে থাকলো, যেদিন শাহনাজের মতো শান্ত বুদ্ধির মেয়েটা ওর মন দিগন্তের সমর্থন জানিয়ে আগমন করেছিল। সবার অজান্তে সৌভিক সেদিন দেখা সাক্ষাৎ করেছিল শাহনাজের ঘরে। হুট করে ব্যতিব্যস্ত হয়ে শাহনাজের অনুমতি ছাড়া ওর রুমে ঢুকে পড়ে। সেদিনই বাধ্য হয় শাহনাজ নিজের রুমের দরজা আটকে দিতে। যদি সৌভিককে রুমের মধ্যে কেউ দেখে ফেলে, তাই তাড়াতাড়ি দরজা আটকে দ্রুত ওকে বেরিয়ে যেতে বলে। কিন্তু সৌভিকও সেদিন উত্তর জানার জন্য নাছোড়বান্দা হয়ে যায়। শাহনাজের পেটের কথা বের করার জন্য ইচ্ছে করে বিছানার শটান মেরে শোয়। এদিকে সৌভিকের অবস্থা দেখে শাহনাজ চিন্তিত হয়ে ওঠে। কী করে সৌভিককে বের করবে সেটা নিয়ে রুমের ভেতর পায়চারি করতে থাকে। ঠিক তখনই রুমের দরজায় ঠকঠক করে কড়া পড়ে। দরজার বাইরে কারোর আগমন শুনে দুজনেই রীতিমতো চমকে যায়। সৌভিক অনেকটা চিন্তিত হলেও শাহনাজের অবস্থা পুরোপুরি কাহিলপ্রায়। নিজেকে বারবার শান্ত করে শাহনাজ দরজার দিকে এগোয়। দরজার ছিটকিনি কাঁপা কাঁপা হাত রাখতেই মাথা নিচু ফিরিয়ে সৌভিকের দিকে তাকায়। ছোট্ট একটা ঢোক গিলে শাহনাজ ওকে খাটের তলায় লুকাতে ইশারা করে। সৌভিক প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত বিকট পরিস্থিতি বিবেচনা করে খাটের তলায় লুকায়। শাহনাজ নিজেকে শান্ত রাখার চেষ্টা করে দরজা খুলে দেয়। অমনি চোখের সামনে আবিষ্কার করে নীতিকে। নিজের চোখে মুখে তখন রাজ্যের কৌতূহল দেখা যাচ্ছে। কেন শাহনাজ দেরি করে দরজা খুলল সেটা নিয়েই সংশয় কাজ করছে। শাহনাজ যেভাবেই পারল সেভাবেই নীতিকে মুখোমুখি করে দ্রুত দরজা আটকে দিল। নীতির মুখের উপর দরজা আটকালো দেখে নিজের কাছেও বিষয়টা খারাপ ঠেকে গেল।
কিন্তু এদিক দিয়ে শুরু হলো সৌভিকের পীড়াপিড়ি। সেদিনই শাহনাজের মুখ থেকে শুনে নেয় কাঙ্ক্ষিত বাক্যগুলি। এরপর দুজন প্রথম প্রেম সাক্ষাৎ সারার জন্য রাতের সময়টা ঠিক করে। ওই সময় বাড়ির সবাই তখন গভীর নিদ্রায় বুঁদ থাকে। সৌভিকের জোড়াজড়িতে শাহনাজ তখন রুমের দরজা খুলে বেরোয়, কাউকে বুঝতে না দিয়ে সিঁড়ি দিয়ে নামে, বাড়ির বাইরে যাওয়ার জন্য খাবার ঘরের জানালা দিয়ে বের হয়। এদিকে সৌভিক আগে থেকে বাড়ির যে পুকুর ছিল সে জায়গায় উপস্থিত থাকে। শাহনাজ এসে দেখা করতে গেলে হঠাৎ 2 মিনিটের মাথায় মাহাতিম উদয় হয়। মাহাতিমের চোখে কি করে ধুলো দিবে সেটা নিয়ে চিন্তা করতে থাকে। তখন হঠাৎ খেয়াল করলো মাহাতিম কিছু একটা খুঁজছে। এই খোঁজাখুঁজির ফাঁক দ্রুত সৌভিক শাহনাজকে নিয়ে পালায়। এক দৌড়ে বাড়ির পিছনের রাস্তা দিয়ে সৌভিক ও শাহনাজ চলে যায়। সৌভিক কোনোমতে সিঁড়ির দিকে দৌড়ে গেলেও শাহনাজ নিজেকে আড়াল করার জন্য মালপত্র রাখা রুমে লুকিয়ে পড়ে। মাহাতিম যখন হন্য হয়ে বাড়ির ভেতর ঢুকে তখনই সৌভিক গা বাঁচিয়ে নিজের রুমে চলে যায়। কিন্তু সৌভিক হয়তো জানে না সেদিন ও মাহাতিমের চোখে ঠিকই ধরা পড়েছিল। মাহাতিম ওকে ভালোমতোই দৌড়ের বেগে সিঁড়ি দিয়ে উঠতে দেখেছিল, কিন্তু কী কারণে মাহাতিম এখনও চুপ করে আছে সেটা সবার জন্যই অজানা। ভোরের অরুণটা আকাশ ছেড়ে উদয় হলো। তপ্ত অরুণের কোমলতা রংটা পুরো আকাশে ছড়িয়ে পড়ল। জেগে উঠল পাখির আস্তানা, সাড়া দিয়ে উঠল গ্রাম্য প্রকৃতি। নানা পাখির কিচিরমিচির ডাকে মুখর হলো ভোর। সবাই রিসোর্টের জমজমাট সময় কাটিয়ে রওনার জন্য তৈরি হলো। মাহাতিম সবার আগে উঠে গাড়ির প্রতিটি জিনিস চেক করে নিল। গাড়িতে ঠিকমতো ব্যাগগুলো গুছিয়ে সৌভিককে ডেকে আনলো। সৌভিকের আসার পরপরই চলে এলো সবাই। আজ সবার পরনে মোটা কাপড় দেখা যাচ্ছে। সৌভিক কালো টি শার্টের উপর কালো হুডি পরে নিয়েছে, তো পরেছে ধূসর শার্টের সাথে মেরুন রঙের নর্মাল জ্যাকেট। এমন করে সবার পরনে যখন মোটা পোশাক পরা, তখন মাহাতিমের গায়ে একেবারে সাদামাটা পোশাক পরিধান ছিল। নীতি প্রীতি ফারিনের সাথে আগমন ঘটল 4 বোনের। সবার আশা শেষ হলে এবার বসার জন্য কথা উঠল। মাহাতিম তখন রিসোর্ট থেকে শেষ দর্শন নিতে গেল। এদিকে তৌফ পাকনামো করে কাউকে কিছু বলতে না দিয়েই নিজেই হড়বড় করে বলল, বাবু সোনারা, এবার আমার কথা শোনো, প্লিজ অ্যাটেনশন হিয়ার। এইবারের প্ল্যানটা আমাকে করতে দাও। এইবার সৌভিকের জায়গায় সিয়াম ড্রাইভিং বসবে, আর সিয়ামের জায়গায় সৌভিক। মেয়েরা সবাই মাইক্রোতে উঠো, আর মাহাতিমের আল্লাহর নামে একলা ছাইরা দাও। ওর মনের সুখে জিপ নিয়া মাইক্রোর ল্যাজ ধইরা আসতে থাকুক। আমরা সবাই টিকাটুলির গান বাজাইতে বাজাইতে। তোফার কথা শেষ করতে পারল না। সশব্দে মাথার পেছনে যেন 400 ভোল্টের কারেন্ট লাগলো। কারেন্টটা যে থাবড়া নামক মশলা ছিল সেটা মাথায় হাত দিয়ে বুঝতে পারল। এমন ভয়ে ভয়ে থাবড়টা যেন জন্য তো পিছু ঘুরে দুনিয়ার বিভৎস গালিটা উচ্চারণ করবে। তখনই ঠোঁটের কিনারায় বা উচ্চারণ করে মুখটা নিষ্পাপ বাচ্চার মতো চুপ হয়ে গেল। মাথা থেকে ধীরে সুস্থে হাত সরিয়ে তৎক্ষণাৎ 32 দাঁতের জোরপূর্বক হাসি দিয়ে বসল। এদিকে থাবড় দেওয়ার ব্যক্তি আর কেউ না, সেটা মাহাতিম ছিল। তৌফ মাহাতিমের চেহারা দেখে শত চেষ্টা করেও মুখে হাসি আনতে পারছিল না, কিন্তু নিজের জানমালের কথা চিন্তা করে তাড়াতাড়ি একটা ভেটকি মেরে দিল। হি হি মার্কা হাসি দিয়ে মাহাতিমের উদ্দেশ্যে বলল, বাতে বাবু, বলতে নিছিলাম, তুই তো বাবুর মতোই সুন্দর, আয় তোর কপালে একটা চুমা দি। তৌফের কথায় ফিক করে হেসে উঠল সৌভিক। সৌভিকের দেখা দেখি হেসে উঠল সবাই। সেই হাসিটা ফিস ফিস থেকে শুরু হয়ে আচমকা তুমুল শব্দ হো হো করে উঠল। সবাই হাসির রোলে নাস্তানো বোধ হয়ে গেলে মাহাতিম তখনও গম্ভীর মুখে দাঁড়িয়েছিল। সবাই দম ফুরানোর মতো হাসতে হাসতে একে অন্যের গায়ে ঢলে পড়ছিল। মাহাতিম এমন হাসি দেখে চোখ ঘুরিয়ে সবার দিকে তাকালো। মেহনুরের দিকে চোখ পড়তেই মেহনুর মিচকি মিচকি হাসি থামিয়ে একদম মলিন মুখ করে ফেলল। মাহাতিম এই বিষয়টা আর বাড়তে না দিয়ে সবার উদ্দেশ্যে বলল, কালকের ঘটনাটা নিশ্চয়ই সবার মনে আছে। সেই ঘটনা যদি সবার স্মরণে থাকতো তাহলে আজকে এরকম আমোদ করার টপিক উঠতো না। সবাই মাইক্রোতে গিয়ে বসো। আর শাহনাজ, তোমার সাথে দুটো কথা ছিল, আশা করব মোল্লাবাড়ির বড় নাতি হিসেবে আনসারটা দিবে।
মাহাতিমের কঠোর গলা শুনে ভয় করল শাহনাজের। সবিকও রীতিমতো নিঃশ্বাস আটকে আতঙ্ক দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহাতিম ২ পা এগিয়ে শাহনাজের সামনে এসে দাঁড়ালো। ভয়ে শাহনাজ গলা শুকিয়ে শুকনো কাটা ফাটা হয়ে উঠল। সৌভিক প্যান্টের বাঁ পকেটে হাত ঢুকে ব্যানসনের প্যাকেটটার দুমড়ে মুচড়ে মোয়া বানাচ্ছিল। মাহাতিম তখন শাহনাজের এক হাত পিছনে থাকা মেহনুরের দিকে এক পলক তাকালো। ওর দিকে আপাদমস্তক চোখ বুলিয়ে আবারও সেই হাসিখানা মুখটা চোখ রাখল। পরনে কালো রঙের সুতির শাড়ি ছিল। সেই শাড়ির পাড়টা বেশ মোটা এবং মোটা পাড়টার রানী গোলাপি রং বিশিষ্ট। গায়ের ব্লাউজটা পরের সাথেই মেজ করে এবং স্লিভ দুটো কোণই পর্যন্ত ঢাকা ছিল। মাহাতিম বুক ভর্তি নিঃশ্বাস টেনে সেটা ধীরগতিতে ছেড়ে দিতেই শাহনাজের দিকে তাকিয়ে বলল, আমি তোমার ভিকটিম বোনকে সেপারেটলি জিপে নিয়ে যেতে চাই। কালকের অ্যাক্সিডেন্টটা যেন ট্রমাতে না পৌঁছাক সেজন্য ঘুরিয়ে আনতে চাচ্ছি। তুমি এখন আমার উপর বিশ্বাস করবে কিনা সেটা বলো। মাহাতিমের কথা শুনে মনের উপর থেকে ভার সরে গেল। শাহনাজ মাটির দিকে তাকিয়ে স্বস্তিজনক নিঃশ্বাস ছাড়ল। শান্ত দৃষ্টি তুলে মাহাতিমের দিকে তাকিয়ে কিছুক্ষণ চিন্তা করতে লাগলো। পিছনে থাকা মেহনুরের দিকে মাথা ঘুরিয়ে তাকালো শাহনাজ। আর তখনই মেহনুরের দিকে দৃষ্টি স্থির রেখে ওই অবস্থায় বলে উঠল, জি ভাইয়া, নিয়ে যান। শাহনাজের উত্তর শুনে ভীষণ মুখের উদাস দৃষ্টিটা তৎক্ষণাৎ শাহনাজের দিকে পড়ল। শাহনাজ সেই দৃষ্টির বিনিময়ে ২ ঠোঁটের কিনারায় হাসি ফুটিয়ে হাসল। মেহনুর একটুও বুঝতে পারল না হাসিটার কারণ। শাহনাজ সেই হাসিটা মিলিয়ে দিয়ে সামনে ফিরে তাকালো। মাহাতিমের দিকে হ্যাঁসূচক মাথা নাড়িয়ে আরও একবার সম্মতি জানিয়ে দিল। মাহাতিম সেই উত্তরটা পেয়ে নিজেও একটা সৌজন্যমূলক হাসি দিয়ে ফেলল। সব কিছু ঠিকঠাক করে মেহনুরকে রেখে সবাই মাইক্রোতে চড়ে বসলো। সবার শেষে উঠে বসলো সুরাইয়া। মাহাতিম হাসি হাসি মুখে যখন মাইক্রোর দরজা টেনে দিচ্ছিল, তখন হুট করে সুরাইয়ার দিকে কয়েক মুহূর্তের জন্য দৃষ্টি থমকে গেল ওর। ২ হাতে দরজা যখন টেনে দিচ্ছে তখন সুরাইয়া কেমন অদ্ভুত একটা বাঁকা হাসি তাকিয়ে আছে। এই প্রথম মাহাতিমের কাছে সুরাইয়াকে হাসিটা বোধগম্য হলো না। শুধু মনের মধ্যে শুলের মতো অজস্র খোঁচা অনুভব করল সে। মাইক্রোটা চোখের সামনে দিয়ে ছেড়ে দিলে মাহাতিম এবার মেহনুরের দিকে তাকালো। সাদা টি শার্টের উপর নেভি ব্লু রঙের শার্ট চেপেছে মাহাতিম। সেই শার্টের সবগুলো বোতাম খুলে রেখেছে সে, যার কারণে পেশিবহুল বুকটা সাদা টি শার্টের উপর ভেসে উঠেছে। মেহনুর মাটির দিকে তাকিয়ে থাকলেও আর চোখে ঠিকই টের পাচ্ছে মাহাতিম এখন ওর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মেহনুর লজ্জা, সংকোচ, সংশয় নিয়ে প্রচণ্ড অস্বস্তি অনুভব করছে। কেউ তাকিয়ে থাকলে এমনি এক ধরনের অস্বস্তি ঘিরে ধরে। তার উপর ঘায়েল করা চাহনি দিয়ে তাকিয়ে থাকলে সেই অনুভূতি ভাষায় ব্যক্ত করার প্রায় অসম্ভব। মেহনুর আঁচলের শেষ প্রান্ত দিয়ে আঙ্গুলে আঙ্গুলে খুঁট পাকাতে থাকলে মাহাতিম ওর দিকে এগিয়ে আসতে থাকলো। মেহনুর মিনমিন করে লজ্জা মিশ্রিত চাহনি তুলে সামনের দিকে তাকালো। অমনি সমস্ত শরীর বিদ্যুতের মতো ঝিমঝিম অনুভূতি ছড়িয়ে পড়ল ওর। পরিচিত শব্দটা ধুকপুক ধুকপুক করে শান্ত থেকে অশান্ত বেগের দিকে ছুটতে লাগলো। মেহনুর উজুবুকের মতো তাকিয়ে থাকতে মাহাতিম সন্নিকটে এসে দাঁড়ালো। লম্বাটে মানুষটা দাম্ভিকের মতো দাঁড়িয়ে পড়লে মেহনুর তার মুখটা নিচু করে ফেলল। ব্যাপারটা একটুও সহ্য হলো না মাহাতিমের। মেহনুরের মুখটা ২ হাতের তালুতে আবদ্ধ করে উপরের দিকে তুলল সে। সাথে সাথে মেহনুরের ড্যাব ড্যাব চাহনিতে চোখের সামনে চলে আসলো। মাহাতিম পুরো মুখটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ ডান গাল থেকে হাত সরিয়ে ফেলল। কি করতে চাচ্ছে মাহাতিম তখনও কিছু স্পষ্ট না। মেহনুর কিছু বুঝে ওঠার আগে নরম ঠোঁট দুটোর উপর তীব্র ঘষার চাপ অনুভব করল। মেহনুর শিউরে উঠে চমকে গিয়ে চোখ কুঁচকে ফেলল। কিন্তু ঘটনা ঘটার কয়েক সেকেন্ডের মধ্যেই আবার চোখ খুলে তাকালো মেহনুর। চোখের ভেতর কৌতূহল ফুটিয়ে মাহাতিমের ডান হাতটা দিকে তাকালো। নেভি শার্টের নেভি ব্লু হাতাটার মেহনুর লিপ বাম লেগে আছে। সেটা মাহাতিমের এক ঘষা দিয়ে একটু আগে উঠিয়ে ফেলেছে। এই অপ্রত্যাশিত কাজটা কেন করলো সেটা জিজ্ঞেস করার জন্য মেহনুরের মনটা আকুপাকু করছিল।
মাহাতিম কিছুক্ষণ চুপ থেকে নিজের কাণ্ডকীর্তির পক্ষ থেকে বলল, 2 দিনের জন্য সাদামাটা থাকার চেষ্টা করো। আমার সামনে সামান্যতম সেজে আসলে আমি ঠিক থাকতে পারবো না। মাহাতিমের কথার মর্ম বোঝার জন্য ওভাবেই তাকিয়ে রইল মেহিনুর। খট করে 2 বাক্য শোনার পর সেটা নিয়ে চিন্তা করতে থাকলো। এদিকে মাহাতিম দ্রুত গতিতে শার্টের স্লিপ দুটো কনুইয়ের গুটিয়ে নিচ্ছিল। মেহনুর অল্প চিন্তায় ডুব দিলে হঠাৎ কথাটার মানে ধরতে পারল, কিন্তু লজ্জার দরুনটা এত বেশি ছিল যে সেটার কারণে মাহাতিমের সামনে দাঁড়াতে গা শিরশির করছিল। মাহাতিম স্লিপ দুটো গুটিয়ে নিয়ে পকেটে থেকে ঘড়ি বের করে পড়ল। বাক কবজিতে বাদামি ঘড়িটার হুক বেঁধে দিল। মেহনুর লজ্জায় দৃষ্টি নুইয়ে রাখলে মাহাতিম ওর দিকে আবার বলে উঠল, ওটা মুছিয়ে না দিলে আমি ঠিকমতো ড্রাইভ করতে পারতাম না। তোমাকে বিয়ে না করে হাসপাতালে যাওয়ার ইচ্ছে নেই মোটেই। মেহনুরের মনে হচ্ছে মাইক্রোতে না ওঠাটাই ওর মস্ত বড় ভুল ছিল। এখন মাহাতিমের সামনে থেকে লজ্জা পাওয়ার চাইতে মাইক্রোতে চাপাচাপি করে বসলেও শান্তি হতো। মাহাতিম কালকের পর থেকে যেরূপ রূপান্তর হয়ে গেছে সেটার সাথে আগের রূপগুলো মেলানো এখন মুশকিল হয়ে যাচ্ছে। মেহনুর নিজের মনে এসব নিয়ে ভাবতে শুরু করলে মাহাতিম ওই মুহূর্তে ওকে শূন্য তুলে নেয়। আচমকা কাণ্ডের জন্য আগের মতো একটু বিচলিত হলো না মেহনুর। এবার মাহাতিমের কোলে চড়ে ওর দিকেই তাকিয়ে রইল। মাহাতিম একটা চওড়া হাসি দিয়ে জিপের দিকে যেতে লাগলো। মাহানুরের ছোট্ট শরীরটা মাহাতিম শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরেছে। মাহাতিমের বুকটার কাছে মেহনুরের মুখটা ঠেকে আছে। ওভাবে শক্ত করে ধরার জন্য মেহনুর নিজের চাপা খাওয়া হাত দুটোতে ব্যথা পাচ্ছে। ব্যথাটা অসহায় মাত্রায় চলে গেলে মেহনুর হাত দুটো বের করে একটা মাহাতিমের ঘাড় জড়িয়ে ধরল, অন্য হাতটা এগিয়ে শার্টের কলার আঁকড়ে ধরল। মাহাতিম ওর অবস্থা দেখে হাসি হাসি মুখে হাত দুটো আরও কঠোর করল। অমনি মেহনুর কিঞ্চিত পরিমাণ কেঁপে উঠে চোখ বন্ধ করে তারপর খুলল। মাহাতিম ওকে জিপের কাছে এনে সিটে বসিয়ে দিল। গতবার যেই হাতটা অগ্রাহ্য করে মায়ের সাহায্য নিয়ে জিপে উঠেছিল, আজ সেই অগ্রাহ্য হাতের মালিক তাকে কোলে নিয়ে জিপে বসালো। মেহনুর জিপে বসতেই পা দুটো ঠিকঠাক মতো রেখে দিল। মাহাতিম সিট বেল্ট টেনে শান্ত মুখে সেটা বেঁধে দিল। মাহাতিম চোখ তুলে সেই মায়াবী চোখ দুটের দিকে নিবদ্ধ করে তাকালো। ভোরের প্রথম সোনালি আলোটা মেহনুরের মুখের উপর পড়েছে। সেই আলোর জন্য উজ্জ্বল মুখটা রাঙা আভার মতো ফুটে আছে। উজ্জ্বল ফর্সার গালটায় ডান হাত রাখল মাহাতিম। নরম গালটায় যতবার হাত রেখেছে মনে হয়েছে নিজের শক্ত হাতের জন্য ওর নরম গালটা ডেবে যায়। আঙ্গুলের চাপ খেয়ে নরম গালটা ভেতরে ঢুকে যায়। মাহাতিম জানতে চায়, এই নরম গালটায় যখন পরম আহ্লাদে অষ্টযুগলের চাপ দিবে তখন গালটা কতখানি তুলার মতো আচরণ করবে, কতখানি ডেবে যাবে অষ্টযুগলের চাপ পেয়ে। মাহাতিম নিজেকে সহ্য এবং ধৈর্যের মধ্যে আটকে রেখে শান্ত গলায় বলল, তোমাকে প্রথম চুমুটা কোলে তুলেই দিব মেহনুর। মাহাতিমের কথা শুনে প্রচণ্ড লজ্জায় নত হলো মেহনুর। আটসাট হয়ে জিপের সিটে কুঁকড়ে বসে পড়ল। এই লোকটা যে মারাত্মক লজ্জায় ফেলে দিয়ে খুব মজা পাচ্ছে সেটা মেহনুর ভালো করে বুঝতে পারল। মেহনুরের লজ্জা করুণ মুখটা দেখে মাহাতিম প্রশস্ত একটা হাসি দিল। সেই হাসির দিকে তাকানো এখন মেহনুরের জন্য দুঃসাধ্য ব্যাপার। মেহনুর তাড়াতাড়ি নিজের আড়াল করার জন্য মাথাটা একটুখানি নিচের দিকে ঝুঁকিয়ে নিল। মাহাতিম চুপচাপ সেখান থেকে সরে এসে জিপে উঠে বসল। কি পয়েন্টে চাবি ঘুরিয়ে দ্রুত জিপটা স্টার্ট দিয়ে ফেলল। মৃদু একটা ঝাঁকুনি দিয়ে থরথর করে কাঁপতে থাকা জিপটা মুহূর্তের মধ্যে শো করে জড়তা ভেঙে দিল। রিসোর্টের নীরবতা ক্ষুণ্ণ করে জিপটা গেট পেরিয়ে মেঠোপথ ধরল। সৌভিকদের মাইক্রো এখন বেশ দূরত্ব নিয়ে এগিয়ে আছে, কমপক্ষে 1 হাতে 2 গজের সমান হবে। রাস্তার কোনো মানুষ নেই বলে মাইক্রোটা বেশ স্পিডের সাথে এগিয়ে যাচ্ছে। মাহাতিম জার্নিটা উপভোগ করার জন্য ইচ্ছে করে জিপের স্পিডটা কমিয়ে দিল। তুঙ্গ স্পর্শে স্পিড না দিয়ে যথাসম্ভব নর্মাল স্পিডে
জিপ চালাতে থাকলো। মেহিনুর জিপে সিট বেল্টটা বাঁধার জন্য প্রচণ্ড অস্বস্তি অনুভব করছিল। বারবার সেটাকে দু হাতে টেনে ঢিলা করার চেষ্টা ছিল। এদিকে মাহাতিম পুরোদমে ড্রাইভিংয়ের দিকে মনোযোগ দিলে মেহিনুরের দিকে মনোযোগ দিতে পারেনি। রাস্তাটা যতই পাকা হোক সেখানে বিভিন্ন জায়গায় গর্ত করা ছিল, কিছু জায়গায় আবার উঁচু নিচু বেখাপ্পার মতন হয়ে আছে। একটু পথ খুব সাবধানে পার হওয়া লাগে। মাহাতিম ড্রাইভের দিকে ধ্যান দিতে মেহিনুর খুব সতর্কতার সাথে সিট বেল্টটা খুলে ফেলল। সেটা মাহাতিমের একটুও বুঝতে না দিয়ে সিটের পেছনে ছেড়ে দিল। অনেকক্ষণ পর শান্তিতে স্বস্তিতে আরামে বসতে পেরে হাঁপ ছেড়ে বাঁচল মেহিনুর। রাস্তার দুধারে বিধ্বস্ত ধানক্ষেত যাচ্ছে এখন। ধানক্ষেতটা পেরুলেই লোকালয়ের রাস্তার এসে পড়বে। মাহাতিম একটা ছোট্ট চালাকে করে লোকালয়ের পাশের রাস্তাটা ধরে ফেলল। জিপটা আসল রাস্তা বাদ দিয়ে বাঁ দিকের রাস্তায় ধরেছে তখন। এই রাস্তাটা যে লং টার্মের রাস্তা সে বিষয়ে মাহাতিম আগে থেকে জেনে রেখেছিল। মেহিনুর এতক্ষণ অন্যমনস্ক ভঙ্গিতে সামনের দিকে তাকিয়েছিল, প্রকৃতির দৃশ্যপট শান্ত মনে উপভোগ করছিল। কিন্তু রাস্তার বদলে ঘটনা দেখে সাথে সাথে ওর ভ্রু দুটো কুঁচকে এলো। সেই কুচকানো ভ্রু তুলে ডানে মুখ ফিরিয়ে মাহাতিমের দিকে তাকালো। এদিকে মাহাতিম জিপের সাইড বক্সে থেকে ক্যানের বোতল নিয়ে ছোট ছোট চুমুক দিচ্ছিল। ডান হাতে ক্যান ধরে বাঁ হাতে ড্রাইভ করতে ব্যস্ত ছিল। মেহিনুর ওর স্বাভাবিক ভঙ্গির অবস্থা দেখে ভ্রু কুচকানো মুখে কৌতূহল কণ্ঠে বলল, আপনি অন্য রাস্তা ধরলেন যে? মাহাতিম ক্যান আরেক চুমুক দিয়ে সেটা ডান হাত থেকে বাম হাতে চালান দিল। ড্রাইভটাও তখন ডান হাতের করতে লাগলো। মেহিনুর উত্তরটা দোকানে শুনলেও না শোনার মতো ভঙ্গ ধরে থাকলো। মেহিনুর ওর চুপটি দেখে ওর থেকে উত্তরের আশাটা ভঙ্গ করে বামে ফিরে তাকালো। চলতি জিপে ছুটে যাওয়া সময়গুলো নীরবে অনুভব করতে থাকলো মেহিনুর। মাহাতিম জিপের জার্নিটুকু উপভোগ করার জন্য গ্রামের এই রাস্তাটা ধরেছে। এই রাস্তাটা এখন জনমানব শূন্য বলে আরও চমৎকার লাগছে। মাহাতিম ক্যানের অর্ধেক কোক খেয়ে সেটা মুখ কোনো মতে আটকে দিল। লাল ক্যানটা জিপের সামনেই ঠিক গ্লাসের কাছে রেখে দিল। মেহিনুর উদ্দেশ্য কিছু জানার ইচ্ছায় প্রশস্ত গলা বলল, তুমি সবসময় বড়দের মতো আচরণ কেন করো? কানের ছিদ্রপথে সুরসুর কথাটা যেতেই মেহিনুর আচমকা চমকে উঠল। চমকানো দৃষ্টি দিয়ে তৎক্ষণাৎ মাহাতিমের দিকে ফিরে তাকালো। শান্ত মুখটা মিনিটের মধ্যে কালো হয়ে ভাবশূন্য আকার ধারণ করলো। মাহাতিম ড্রাইভের ফাঁকে ফাঁকে মেহিনুরের দিকে তাকাচ্ছিল। অতটুকু তাকানোর মধ্যে বুঝতে পারলো মেহিনুর এমন প্রশ্ন শুনে ঘাবড়ে গেছে। ওর মুখটা ফ্যাকাশে হয়ে বেশ অনুভূতিহীন দেখাচ্ছে। মাহাতিম জিপের স্পিডটা একটু বাড়িয়ে দিয়ে আবার প্রশ্ন করলো, তুমি যে একটা নর্মাল মেয়ের মতো আচরণ করো না সেটা কি জানো না? বয়স কত তোমার? মাত্র 17 চলছে, অথচ বিহেভ দেখাচ্ছ একটা 25 বয়সী মেয়ের মতো। এটা কেন করছো মেহিনুর? প্রশ্নগুলো শোনার পর থেকে হতভম্ব হয়ে আছে মেহিনুর। মাহাতিমের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতে শুকনো গলায় ঢোক গিলল। ছোট একটা ঢোক গেলার পর বুক ভরা নিঃশ্বাস টেনে নিল। কিন্তু মাহাতিমের উত্তরগুলো কিভাবে দিবে সে প্রস্তুতি ওর হচ্ছে না। মাহাতিম সামনের দিকে তাকিয়ে থাকতে স্বাভাবিক ভঙ্গিতে বলল, তুমি আমার কাছে নিশ্চয়ই কোনো কিছু লুকাতে চাইবে না, কিন্তু তোমার ব্যাপারে A to Z আমার জানা হয়ে গেছে। আমি যে সব কিছু জানি সেটা কি তুমি জানো? জানো না। আমি যেহেতু তোমার প্রতি সফট হয়ে গেছি, তোমার প্রতিটা ব্যাপারে আমার জানা হয়ে গেছে, বুঝছো? তোমার বিষয়ে জানা কোনো কিছু বাদ নেই মেহনুর আফরিন। তোমার ব্যাপারে এগ্রি ডিটেলস আমার ফোনের নোটপ্যাড সেভ করা আছে। আমি এমনি তোমার প্রতি কনফিডেন্স করতে যাইনি। কাল রাতেও যদি সবসময়ের মতো চুপ মেরে থাকতে, তাহলে দেখতে আমি তোমার সাথে কি করতাম। আজীবনের জন্য তোমাকে এখান থেকে তুলে নিয়ে যেতাম। তুমি আমাকে চিনো না মেহনুর আফরিন। তোমার ব্যাপারে চিরুনি অভিযান চালানো আমার বহু আগেই হয়ে গেছে।
এখন শুধু এটাই বলবে, নিজেকে বয়স অনুযায়ী চিনতে শিখো। এর চেয়ে বেশি ভাবতে গেলে তোমার জন্য সেটা খারাপ হবে। আগামী দিনগুলো আমার সাথে কাটানোর জন্য প্রস্তুতি নাও। সবার আগে নিজের বিহেভিয়ার চেঞ্জ করো। আমি যেহেতু তোমার চেয়ে দ্বিগুণ বয়সের কাছাকাছি, সেহেতু তোমার কাছে যেগুলো সমস্যা মনে হবে সেগুলো আমার কাছে নর্মাল ব্যাপার। তাই শুধু একটা জিনিসই বলবা, তোমার দায়িত্ব নেওয়ার ক্যাপাবিলিটি আমার ভালো মতোই আছে। তোমাকে কিভাবে রাখতে পারবো সেটা আমার সঙ্গে এলেই বুঝতে পারবে। এখন শুধু বিয়ের জন্য যে প্রস্তাবটা রেখে দিব তাতে হ্যাঁ বলে দিবে। আমার কথা কি তুমি বুঝতে পেরেছো? মাহাতিমের কথা শুনে মেহনুর শুধু ঢোকের পর ঢোক গিলছিল। মাহাতিম এতদিন অসভ্য আখ্যা পেয়ে শুধু নিচু মুখে চলাফেরা করছিল ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে যে চালাকির সীমানা পেরিয়ে অন্য গণ্ডিতে চলে যাচ্ছিল সেটা আজ বুঝতে পারল মেহিনুর। মেহিনুর নিজেকে শান্তভাবে স্থির রেখে অনেকক্ষণ পর মুখ খুলল। আপনি আমার ব্যাপারে কি জানতে পেরেছেন? মেহনুরের প্রশ্ন শুনে ওর দিকে এক পলকের জন্য তাকালো মাহাতিম। ওর নিবিষ্ট করা আঁখি দুটোতে বহু প্রশ্নের ঢোল দেখা যাচ্ছিল তখন। মাহাতিম ওর মুখ থেকে দৃষ্টি সরিয়ে আবার সামনের দিকে তাকালো। স্টিয়ারিং থেকে হাত সরিয়ে মেহিনুর দিকে বাঁ হাতটা এগিয়ে দিল। সেই এগিয়ে হাতটা এসে মেহিনুরের ডান গালটা স্পর্শ করলো। মেহিনুর হাতটার দিকে এক পলক দৃষ্টি দিয়ে সোজা মাহাতিমের দিকে তাকিয়ে রইল। মাহাতিম এক মনে ড্রাইভ করতে থাকলে জোরে নিঃশ্বাস ছেড়ে বলল, স্কুলে ওয়াশরুমে পুরো 2 দিন আটকে ছিলা সেটা জানতে পেরেছি। আরও অনেক ব্যাপারে জানতে পেরেছি, কিন্তু আজকে সেটা বলতে চাচ্ছি না। মাহাতিম কথাটুকু শেষ করে মেহিনুরের গালটা ছেড়ে দিল। পূর্বের জায়গায় হাত এনে ড্রাইভ করতে লাগলো। মেহিনুর পুরোপুরি চুপ হয়ে গেলে মাহাতিম আর কোনো কথা তুলল না। মেহিনুর মাথা নিচু করে আঁচড়টার শেষ প্রান্ত দিয়ে আঙ্গুল খুঁট পাকাতে থাকলো। মাহাতিম ছিমছিম সময়টা পাল্টানোর জন্য অন্য কথায় ফিরে গেল। সহজাত হাসিতে মেহিনুরের উদ্দেশ্যে বলল, তোমার দাদা ভাইয়ের কাছে কাল প্রস্তাব রাখবো ভাবছি। সেটা কি আজ করব কি না বুঝতে পারছি না। কি করা যায় বলো তো? আজই কি সব কিছু ফাইনাল করে ফেলবো? মাহাতিমের কথায় বিন্দুমাত্র মনোযোগ দিল না মেহিনুর। ওর দিকে ফিরেও তাকালো না একদম। মাহাতিম ওর নীরবতা ভঙ্গ করার জন্য এবার অন্য সুরে বলে উঠল, আচ্ছা মেহিনুর, তোমার দাদাভাই কি আমার পছন্দ করবে? আসলে তোমাদের এখানে শুনলাম মেয়ের বয়স 15 পার হলে বিয়ের পিঁড়িতে তুলে দেয়। এটা নিয়ে অবশ্য টেনশন নেই। সমস্যাটা হচ্ছে অন্যদিকে। আল্লাহ না করুক তোমার দাদাভাই যদি আমার প্রস্তাব ফিরিয়ে দেয়, তখন তুমি কি সাথে যাবে? মেহনুর নির্বাক ভঙ্গিতে চুপ থেকে আঁচলে খুঁটি পাকাতে থাকলো। এদিকে মাহাতিম উত্তরের জন্য বারবার মেহনুরের দিকে তাকাতে লাগলো। মেহনুর একটু সময় নিয়ে শান্ত ভঙ্গিতে বলে দিল, আমি কোথাও যাব না। এমন উত্তর শুনে চলন্ত জিপটা তুমুল স্পিডের মধ্যেই বিকট শব্দে থেমে গেল। আকস্মিকভাবে ব্রেক কষার জন্য মেহনুর তাল সামলাতে না পেরে জিপের একদম সামনে যেয়ে বাড়ি খেলো। মাহাতিম দু হাতে শক্ত করে স্টিয়ারিং ধরে আছে। কর্ণধারে আচমকা অপ্রতিভ উত্তর শুনে স্তব্ধ হয়ে গেছে। নিজেকে পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর জন্য শক্ত হয়ে বসে আছে। মেহনুরের দিকে তাকানোর আগে দ্রুত চোখ দুটো বন্ধ করলো মাহাতিম। শান্ত মেজাজটা চট করে বিগড়ে গেলে সেটা সামলানো বড় মুশকিল। মাহাতিম চোখ বন্ধ করা অবস্থায় নিচের ঠোঁটটা অস্বাভাবিক কায়দায় কামড়ে ধরল। স্টিয়ারিংয়ের 2 হাত রেখে মাথাটা একটু নিচু করে নিল। বেশ শব্দ করে 2 ঠোঁট ভেদ করে জোরে সোরে নিঃশ্বাস ছাড়ল। মাথা নিচু করা অবস্থাতেই জিপের সামনে থেকে ক্যানটা নিয়ে নিল। ক্যানটার মুখটা আলগা ছিল বলে সেটা বৃদ্ধাঙ্গুল দিয়ে খুলে ফেলল। ঢকঢক করে কয়েক ঢোক খেয়ে উত্তেজিত মেজাজটা শান্ত করল। খালি ক্যানটা রাস্তার পাশে ছুঁড়ে মেরে মাথা তুলে বসলো মাহাতিম। স্টিয়ারিং থেকে হাত সরিয়ে মেহিনুরের দিকে তাকালো। মেহিনুরের দিকে স্বাভাবিক দৃষ্টিতে তাকাতেই বাক রুদ্ধ হয়ে গেল মাহাতিম। চোখের সামনে আবারও লাল বর্ণের দেখা মিলেছে। মেহিনুরের নিচের ঠোঁট থেকে প্রচুর পরিমাণে রক্ত পড়ছে। ব্যথায় চোখ দুটো খিচে আছে মেহিনুর। শাড়ির আঁচলটা থুতনির কাছে চেপে থাকার জন্য রক্তের স্রোত আটকে যাচ্ছে। সেটা থুতনির গড়িয়ে টপ টপ কোলে নিচে তখন পড়ছে না। মাহাতিব তাড়াতাড়ি পাগলের মতো নিজের সিট বেল্ট খুলে মেহিনুরের মুখটার কাছে টেনে আনে। জিপের স্টোর পকেটে যে টিস্যুগুলো ছিল সেগুলো দ্রুতগতিতে বের করতে থাকে।
প্যান্টের ব্যাক পকেটে হাত ঢুকিয়ে ওয়ালেট বের করে। তাড়াতাড়ি ওয়ালেট খুলে অ্যালকোহল প্যাডের একটা প্যাকেট ছিঁড়ে ফেলে। সাদা লাগেজের ছোট প্যাকেট থেকে তুলার মতো অ্যালকোহল প্যাড বের করে। পেটটা নিয়ে সেটা ওর কাটা ঠোঁটের চেপে ধরে। অমনি মেহেনুর প্রচণ্ড ব্যথায় গুনগানের সুর তুলে কুঁচকানো চোখে কেঁদে দেয়। রক্ত পড়া বন্ধের জন্য কাটা স্থানে অ্যালকোহল প্যাডটা টিপ দিয়ে ধরে আছে মাহাতিম। প্রায় কয়েক মিনিটের মতো ওভাবেই ধরে রাখার পর ঠোঁট থেকে প্যাডটা সরিয়ে ফেলল। রক্তাক্ত প্যাডটা রাস্তায় ফেলে দিয়ে আরেকটা প্যাকেট ছিঁড়ে নিল। সেটা দিয়ে শেষবারের মতো জীবাণুমুক্ত করে ওর হাতে টিস্যুগুলো গুজে দিল। মেহেনুর তখন অশ্রুপূর্ণ চোখ খুলে তাকালে হাতের টিস্যুগুলো দেখতে পেল। টিস্যুগুলো হাতের মুঠো থেকে ছেড়ে দিলে সেগুলো নিচে পড়ে গেল। মাহাতিম আর চোখে ব্যাপারটা পুরোপুরি দেখল। জিপ স্টার্টের ব্যস্ত হলো। এদিকে মেহেনুর অন্যদিকে মুখ ঘুরিয়ে দু চোখ তর্জনী ও বৃদ্ধাঙ্গুল চেপে ধরল। একবারের জন্য সে মাহাতিমের দিকে তাকালো না। মাহাতিম এই ঘটনার নিজেকে দোষী সাব্যস্ত করলেও মুখ দিয়ে একটা কথা বলল না। পুরোটা রাস্তা একেবারে খামোশ থেকে মোল্লাবাড়ির সীমানার কাছে চলে আসলো। শ্রমিকরা অনেক আগেই মোল্লাবাড়িতে পৌঁছে গেছে, তাই উঠোনের কাজটাই ঝিল পার করতে গিয়ে খালি মাইক্রোটা দেখতে পেল। মাহাতিম সারা রাস্তা শেষে এবার মেহেনুরের দিকে তাকালো। মেহেনুর কোনো কথা না বলে জিপ থেকে নামার জন্য পা বাড়িয়ে দিল। ঠিক তখনই মাহাতিম পেছন থেকে আদেশ সূচকে বলে উঠল, দাঁড়াও, আমি নামিয়ে দিচ্ছি। মেহিনুর কথার আমলে না নিয়ে এক ডাক দিয়ে শাহনাজকে ডাকলো। শাহনাজ ওর ডাক শুনে সাথে সাথেই দৌড়ে এলো। শাহনাজের চোখে মুখে যে ভয়ে জড়ানো অবস্থা দেখা যাচ্ছে সেটা দেখতে পেয়ে মেহিনুর খুবই অবাক হলো। শাহনাজের হাত ধরে জিপ থেকে নামার সময় মেহিনুর প্রশ্নটা করে বসলো, তোমাকে এমন দেখাচ্ছে কেন বুবু? কিছু কি হয়েছে? তুমি ঠিক আছো? শাহনাজ মেহিনুরের হাত ধরে ওকে নীরব মুখে নামিয়ে দিল। মেহেনুরের দিকে না তাকিয়ে আগে মাহাতিমের দিকে তাকালো। মাহাতিমও এদিকে কিছু একটা আঁচ করতে পেয়ে কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু শাহনাজ সেদিকে না তাকিয়ে তখন মেহেনুরের দিকে লক্ষ্য করে। মেহেনুরের নিচে ঠোঁটটা কাটা দেখে কপালে ভাঁজ পড়ল ওর। অস্থিরজনিত গলায় সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়ে বলল, ঠোঁটে কি হয়েছে মেহেনুর? এভাবে ফুলে গেল কি করে? কিভাবে ঠোঁট কাটলি তুই? এই প্রথম শাহনাজের কথায় ভড়কে গেল মাহাতিম। মেহেনুরকে যেভাবে জেরা করা হচ্ছে সেটা কেমন বেপাক্কা লাগছে। প্রশ্ন করা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু সেই প্রশ্নের সাথে প্রচুর সন্দেহ মেশানো ছিল। শাহনাজের কথাটা নিজের দিকে টেনে নিয়ে মাহাতিম বলে উঠল, তুমি কি বলতে চাচ্ছ শাহনাজ? একজাস্ট কোনো ইঙ্গিতে কথাটা তুমি বললে। তোমার প্রশ্ন করার স্টাইল তো আমার ভালো লাগলো না। শাহনাজ মেহেনুরের হাত ছেড়ে দিয়ে মাথা নিচু করে ফেলল। নতমুখে মাহাতিমের উদ্দেশ্যে জোর দেখিয়ে বলল, আমাকে খারাপভাবে নেবেন না ভাইয়া, কিন্তু আপনাদের আসতে কি এত টাইম লাগার কথা? আসতে কি একটু বেশি সময় হয়ে গেল না? মাহাতিম এবার কৌতূহল দৃষ্টি পরিবর্তন করে শক্ত দৃষ্টিতে তাকালো। বাবরুটা কপালের দিকে খানিকটা তুলে জিপ থেকে নেমে আসলো। শাহনাজের সামনে এসে হঠাৎ কী ভেবে বাড়ি চৌকাটের দিকে তাকালো। অমনি ওর দৃষ্টি দুটো ভীষণভাবে তীক্ষ্ণ হয়ে উঠল। কপালের দুপাশে থেকে অসংখ্য ভাঁজ এসে ভ্রু দুটোকে কুঁচকে দিল। বাড়ির সবাই দরজার মুখে দাঁড়িয়ে আছে কেন? মাহাতিম ওদিকে দৃষ্টি রেখে পকেট থেকে ফোন বের করে নিল। ফোনের পাওয়ার বাটনটা অন করে ফোনের স্ক্রিনটা চোখের সামনে ধরল। এক পলক সেদিকে তাকিয়ে খুবই ধীরগতিতে ফোনটা পকেটে ফেলে দিল। হান্নান শেখের মুখের অবস্থাটা মাহাতিমের কাছে পরিষ্কার হয়ে উঠল। মোল্লাবাড়িতে ভয়াবহ কিছু অপেক্ষা করছে হয়তো। একটা বিরাট ঝড় আঘাত হানার জন্য বাজেভাবে প্রস্তুত।